হ্যালো এনিমি ফ্যান্স, ওয়েলকাম টু এনিমি এক্সপ্লেনেশন বাংলা। আজকে আমরা যে এনিমিটা এক্সপ্লেন করতে যাচ্ছি তার নাম হলো দ্য রিইনকার্নেশন অন অফ দ্য স্ট্রংগেস্ট এক্সোরিস্ট ইন অ্যানাদার ওয়ার্ল্ড। সো লেটস গো। তো এনিমি শুরুতে আমাদের এমন একটি সিন দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই একটি শহরে অনেকগুলো মনস্টার একসাথে আক্রমণ করছে এবং তারা এতটাই ভয়ানক যে তারা ইনস্ট্যান্টলি অনেক লোককে মেরেই ফেলছে এবং তারা একে একে সামনে এগোতে থাকে। আফটার দিস মোমেন্ট আমরা দেখতে পাই একটি লোক দাঁড়িয়ে আছে এবং তার মাথার উপর দিয়ে একটি আকাশী মনস্টার উড়ে যাচ্ছে এবং এই মনস্টারের উপর ভর করে আমাদের মেইন ক্যারেক্টার এন্ট্রি নেয় এবং সেই মনস্টারগুলির উপর অ্যাটাক করার জন্য রেডি হয় এবং সে তার ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে এমন একটি ম্যাজিক তৈরি করে যেটা কিছু কাগজের মতন হয়ে বৃষ্টির মতন পড়তে থাকে। একটু পরে আমরা দেখতে পাই যে ওই কাগজগুলো ডিরেক্টলি মনস্টারগুলোর উপর পড়ে এবং ওখানে ওগুলো ব্লাস্ট হয়ে যায় এবং মনস্টারগুলো ওখানেই মারা যায় এবং একটু পরে আমরা দেখতে পাই যে চারদিকে আগুন জ্বলতেছে এবং সব কিছু ছারখার হয়ে গেছে। তো এরপর হঠাৎ করে একটি মনস্টার একটি লোকের উপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু তখনই ওই আয়াকাশি মনস্টারটি এসে ওই মনস্টারকে খেয়ে ফেলে এবং লোকটি বেঁচে যায়। এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে আমাদের মেন ক্যারেক্টার হিরো আসে যে ফেভারিট স্টুডেন্টগুলো ছিল তা তার কাছে পাঠিয়ে দেওয়া হয়। মানে এখানে একটা প্ল্যান চলছে যাতে আমাদের মেইন ক্যারেক্টার হিরো আশিকে মেরে ফেলতে পারে। অর্থাৎ আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো এই দুনিয়ার মানুষজন তেমন একটা পছন্দ করে না আমাদের মেইন ক্যারেক্টার হিরো আশিকে। তো পরবর্তীতে আমাদের এমন একটি সিন দেখানো হয় যেটার জন্য আমরা একদমই প্রস্তুত ছিলাম না। আমরা দেখতে পাই যে আমাদের মেইন ক্যারেক্টার হিরো আশি এখানে হেরে গেছে এবং এর কারণে সে নিজের উপরে নিজেই দোষারোপ করতে থাকে এবং সে মনে মনে ভাবতে থাকে যে তাদের চালাকের কাছে আমি ধরা খেয়ে গেলাম। অর্থাৎ সে এখানে ভেরি ডিসঅ্যাপয়েন্টেড ফিল করে এবং সে বলতে থাকে যে আজ আমার ভুলের কারণে আমার নিজের এই অবস্থা। পরবর্তীতে আমরা দেখতে পাই যে তার একজন ফেভারিট স্টুডেন্ট তার সামনে দাঁড়িয়ে আছে এবং তার এই করুণ অবস্থা থেকে সে কান্না করছে। তো এখানে সে সান্ত্বনা দিয়ে বলে এখানে তোমাদের কোনো দোষই নেই, কারণ এটা আমার ভুলের কারণেই হয়েছে। যদি আমি তাদের এই চালাকি বুঝতে পারতাম তাহলে হয়তো আমার এরকম অবস্থা হতো না। তো এটা ভেবে সে নিজেই দুঃখিত হয় এবং এর মাধ্যমেই আমাদের মেন ক্যারেক্টারের রিইনকার্নেশন শুরু হয়েছে এবং আমরা দেখতে পাই সে অন্য একটা দুনিয়ায় রিইনকার্নেশন হইতেছে এবং কিছুক্ষণ পরে আমাদের এমন একটি সিন দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই আমাদের মেন ক্যারেক্টার অন্য একটা দুনিয়ায় শিফট হয়ে গেছে, অর্থাৎ সে অন্য একটা দুনিয়ায় চলে এসেছে। তো এর কিছুক্ষণ পরে আমাদের একটি লাইব্রেরি সিন দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই একটি ছোটো ছেলের ম্যাজিক্যাল পাওয়ার পরীক্ষা নেওয়া হচ্ছে, অর্থাৎ দেখার চেষ্টা করা হচ্ছে যে তার ভিতরে কোনো ম্যাজিক্যাল পাওয়ার আছে কি না। তো যে পরীক্ষা নিচ্ছেন সেই হলো তার বাবা ল্যাম ক্রুজ এবং আমরা জানতে পারি যে আসলে তার ভিতরে কোনো ম্যাজিক্যাল পাওয়ারই নেই। তো এটা থেকে তো সে খুবই হতাশ এবং তার সৎ ভাইরা খুবই হাসাহাসি করতে থাকে যে তুমি তো একদম ইউজলেস, তোমাকে দিয়ে তো কোনো কাজই হবে না, তোমার ভিতরে কোনো ম্যাজিক্যাল পাওয়ারই নেই। তো এটা থেকে তো সেইকা এবং তার বাবা দুজনেই হতাশ যে তার কাছে কোনো ম্যাজিক্যাল পাওয়ার নাই। তো এটা হওয়ার পিছনে মূল কারণ হলো সেইকার যে মা ছিল সে ছিল একজন দাসী এবং তার কাছেও কোনো ম্যাজিক্যাল পাওয়ার ছিল না। তো এই কারণে হয়তো সেইকার কাছেও কোনো ম্যাজিক্যাল পাওয়ার নেই। তো এরপরের সিনে আমাদের এই দুনিয়ার ব্যাপারে জানানো হয়। এই দুনিয়াটা এমন যে যেখানে ডেভিল অ্যান্ড হিউম্যান একই সাথে বসবাস করে এবং এখানে ম্যাজিক অ্যান্ড ব্ল্যাক ম্যাজিক দুটোই এক্সিস্ট করে। সো আমাদের সেইকা কোনো ডিসঅ্যাপয়েন্টেড ফিল না করে সে তার মনোবল না হারিয়ে সে মনে করতে থাকে যে সে তার ম্যাজিক্যাল পাওয়ারগুলো পুনরায় ফিরিয়ে আনবে এবং সে এটা করার জন্য অনেক পরিশ্রম করবে। তো এটা দেখার পরেও তার উপর হাসতে পারে। তো যাই হোক, সে এটার কিছু মনে না করে সে তার কাজ চালিয়ে দেয়। পরের দিন সকালে দেখতে পাই আমাদের মেইন ক্যারেক্টার সেইকা বাগানে গিয়ে তার জাদু প্র্যাকটিস করতে থাকে কিছু পাতা এবং কাগজ দিয়ে। আর এটি হলো তার ম্যাজিক্যাল পাওয়ারের প্রথম দিন এবং সে ট্রাই করতে থাকে যে কিছু একটা চেষ্টা করার। তো একটু পরে দেখতে পাই যে তার জাদুগুলো কিছুটা হলেও কাজ করছে এবং সে প্রথমে তার জাদুগুলো দিয়ে ইঁদুর তৈরি করে, এরপরের জাদু দিয়ে কাক তৈরি করে এবং অনেক কিছু এলিমেন্ট তৈরি করার চেষ্টা করে এবং সে তা করতে সফল হয় এবং সে এটা দেখে খুবই হ্যাপি ফিল করে যে আমার জাদু কিছুটা হলেও কাজ করছে। আর এমন সময় তার মদমাস মাই এসে পড়ে এবং বলে সেইকা তুমি এখানে কী করছো, তুমি তো একজন দাসের ছেলে, তোমাকে তো এখানে থাকার কোনো অধিকার নেই এবং তুমি আমাকে পরবর্তী থেকে স্যার বলে ডাকবে। তো এটা শুনে তো আমাদের সেইকার খুবই খারাপ লাগে এবং এমন সময় তার জাদুর পাওয়ারগুলো এসে তাকে বাঁচিয়ে নেয় এবং ওই কাকগুলো তাকে এসে কামড়াতে থাকে। এমন সময় তার বড় ভাই গ্লুটি এসে তাকে বাঁচিয়ে নেয় এবং সে তার জাদুগুলো সরিয়ে নেয়
এবং এই যে আমাদের বড় ভাই ছিল, তার সৎ ভাই, সে কিছুটা হলে ভালো ছিল, যা পরবর্তীতে আমরা দেখতে পারি। এবং সে সেইকার কাছে মাফ চায় এবং সেইকা তাকে মাফ করে দেয়। এবং সেইকা মনে মনে ভাবতে থাকে হয়তো তার মা দাসী ছিল, এই জন্যই তার সাথে এরকম ব্যবহার হইতেছে। সো এটা খুবই স্যাডেস্ট মোমেন্ট। তো পরবর্তীতে আমাদের এমন একটি সিন দেখানো হয় যেখানে আমাদের সেইকার আজকে 7 বছর পূর্ণ হয় এবং তার আজকে ছিল জন্মদিন, কিন্তু তাকে কেউ উইশ করে না, বিকজ সে একজন দাসীর ছেলে। তো তার নিজের কাছ নিজে কী করতে হয় এবং এটা দেখেও কেউ না দেখার ভান করে এবং তাকে কেউ কেয়ারই করে না, যেমন তার অন্য 2 ভাইকে করা হয়। তো এটা খুবই খারাপ লাগার বিষয়। কিন্তু আমাদের সেইকা কোনো মনোবল না হারিয়ে সে তার কাজ চালিয়ে যায় এবং সে তার জাদু করার জন্য তার ম্যাজিক্যাল পাওয়ারগুলোকে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করে এবং সে কাগজ দিয়ে তার আয়াকাশিগুলোকে, অর্থাৎ আয়াকাশি মনস্টার যেগুলো আছে তার, সেগুলোকে জাগানোর জন্য সে চেষ্টা করতে থাকে এবং জাদুর কাগজ দিয়ে কিছু একটা তৈরি করতে থাকে। তো এমন সময় সে কিছু একটা খুঁজতে যাবে, তখনই তার দরজায় তার দাসী এসে তাকে ডাকতে থাকে। আর এই দাসীটার নাম ইফা। আর এ বলতে থাকে যে, স্যার, আপনার একটা জামা আমি কুড়িয়ে পেয়েছি জঙ্গলের ভিতরে, তো এটা আপনাকে দিতে এসেছি। তো এটা দেখে তো সেইকা খুবই আনন্দিত হয় এবং তাকে থ্যাংক ইউ জানাতে যাবে। এমন সময় আমাদের সেই বদমাস ভাইটার এন্ট্রি হয় এবং সে এসে বলে, ইফা, তুমি এখানে কী করছো? তোমাকে তো এখানে থাকার কোনো প্রয়োজন নাই। আর তুমি সেইকার সাথে কী করতেছো? তুমি তো একজন দাসী, আর তুমিও তো দাসী, তোমরা এখানে কী করতেছো? তোমরা তো কোনো কাজেরই না, তোমরা তো একেবারে ইউজলেস এবং তোমার তো ম্যাজিক করাও আসে না তোমার দ্বারা, তো তুমি একদম নিকাম্মা। তো এটা বলার সাথে সাথে সে অনেক হাসাহাসি করতে থাকে। তো এবং সে এটাও বলতে থাকে যে, আমি কালকে ম্যাজিক্যাল একাডেমিতে ভর্তি হব, যেখান থেকে অনেক বড় বড় ম্যাজিশিয়ান বের হয়েছে। অর্থাৎ এটা একটা আমাদের দেশে যেরকম বড় বড় ইউনিভার্সিটি, সেরকম একটা ম্যাজিক্যাল ইউনিভার্সিটির মতন। তো এটা শোনার পর তো সেইকা আমাদের খুবই আশ্চর্য হয় এবং সে বলতে থাকে, তার বদমাস ভাই বলতে থাকে যে, এটা তোমাদের জন্য না, তোমাদের মতন দাসীর ছেলেদের জন্য না। তো এমন সময় দেখতে পাই যে সেইকার বাবা এসে পড়েছে এবং তার বড় ভাই এসে পড়েছে এবং তারা যাবে এখন ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং ম্যাজিক প্র্যাকটিস করতে। তো সেইকে এখন বলে থাকতে যে, বাবা, আমিও কি আসতে পারি তোমাদের সাথে? তো তার বাবা একটু হলেও দয়ালু হয় এবং বলে যে, হ্যাঁ, আসো তুমি, কোনো সমস্যা নেই। তো পরবর্তীতে দেখতে পাই যে তারা ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্টস নিয়ে ম্যাজিক প্র্যাকটিস করতেছে। তো তার বড় ভাই ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে একটি পাথরের উপর আঘাত করে এবং পাথরটির সাথে সাথে ভেঙে যায় এবং সে এটা দেখে খুশি হয়। পরবর্তীতে তার বদমাস ভাইকে দেওয়া হয় ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্টটি। তো সেই ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্টটি দিয়ে ফায়ারবল ম্যাজিক করে। তো ফায়ারবল ম্যাজিক করার পরও পাথরটি তেমন কিছু না হয়, কিন্তু সে এটা দেখে খুবই গর্ববোধ করে, যদিও সে একজন বদমাস। তো পরবর্তীতে সে সেইকাকে বলে, সেইকা, তুমি কি পারবে? তোমার ভিতরে তো কোনো ম্যাজিক্যাল পাওয়ারই নেই, তুমি তো একদম ইউজলেস। দেখাও যদি তুমি পারো, তোমার যদি শক্তি থাকে তাহলে তুমি কিছু একটা করে দেখাও। তো এটা থেকে তো সেইকার খুবই মনে আঘাত লাগে এবং সে বলে যে এখন তাদেরকে হয়তো আমার পাওয়ার দেখাই দিতে হবে। তো এখানে আমাদের একটা জানার বিষয় যে সেইকা তার পাওয়ার কখনোই প্রকাশ করতে চায় না, তবুও সে এখন এখানে অপমানের শিকার হয়ে তার পাওয়ার কিছুটা হলেও দেখাবে। তো সেইকাকে নিয়ে তো সে মজা করতে থাকে, কিন্তু এর ভিতরে সেইকা তার ম্যাজিক্যাল পাওয়ার স্টার্ট করে দেয় এবং সে বিভিন্ন প্রকার এলিমেন্ট এবং ইনস্ট্রুমেন্ট দিয়ে এমন একটি ম্যাজিক্যাল পাওয়ার তৈরি করে, যা আমরা একটু পরে দেখতে পাই যে ম্যাজিক্যাল পাওয়ারটির মাধ্যমে ওই পাথরটি তো টুকরো টুকরো হয়ে যায় এবং এটা দেখে সবাই একদম অবাক হয়ে যায় এবং সবাই একদম হতভম্ব হয়ে যায় যে সেইকা এটা কীভাবে করতে পারলো, যার ভিতরে কোনো ম্যাজিক্যাল পাওয়ারই নাই। তো এটা থেকে তার বাবা অবাক হয় এবং সেই বদমাশ ছেলেটা বলতে থাকে যে, আমি যে ম্যাজিক করছি সেটা থেকে হয়তো কিছু ম্যাজিক রয়ে গেছে, তাই সেইকা এটা করতে পারছে। তো এটা তো খুবই হাস্যকর বিষয়। তো তার বাবা বলতে থাকে যে, এটা এরকম না, মোটেই না, সেইকা তার ম্যাজিক্যাল পাওয়ারের মাধ্যমে এটা করছে। আর এটা এরকম খুবই কম হয় যে অনেক বাচ্চারা ম্যাজিক্যাল পাওয়ার নিয়ে জন্মগ্রহণ করে না, কিন্তু তারপরও তারা অনেক বড় ম্যাজিশিয়ান হয়। তো এটা দেখে তার বাবা তার প্রতি একটু সহানুভূতিশীল হয়। আর সেইকা তার বাবাকে বলে যে, আমার বড় ভাইরা তো আপনার সাথে ম্যাজিক পাওয়ার প্র্যাকটিস করে, কিন্তু আমি কখনো করতে পারি না, প্লিজ আমাকে একবার করার সুযোগ দিবেন। তো তার বাবা বলে, না, এটা একদমই সম্ভব না, কারণ এটা নিয়মের খেলাফ হবে। তো তার প্রতি সহানুভূতিশীল হয়ে তার বাবা বলে যে, তোমার জন্য একজন হোম টিউটর রেখে দেবো, তার কাছে তুমি ম্যাজিক প্র্যাকটিস করবে। তো এটা শুনেও তারপরও সেইকা মন খারাপ না করে কিছুটা হলেও
স্বস্তি ফিল করে এবং বলে যাই হোক আমার জন্য তো একটা টিচার তো রেখে দেবে অন্তত। তো এটার মাধ্যমে সে আরও বেশি উদ্যমী হয়ে ওঠে এবং সে দৈনিক ম্যাজিক্যাল প্র্যাকটিস করতে থাকে এবং তার জাদুর মাধ্যমে দেখতে থাকে তার ভাইরা কী ম্যাজিক্যাল পাওয়ার প্র্যাকটিস করতেছে। সো সে সবসময় তাদের উপর নজর রাখতে থাকে এবং সে তার নিজের কাজও চালিয়ে যায় এবং সবসময় সে পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে এবং এগুলো তার বাবাও লক্ষ্য করছিল। তো পরের দিন এক রাতের আমাদের একটি সিন দেখানো হয় যেখানে আমাদের সেইকা কিছু তার কাগজ দিয়ে যেই জাদুগুলো তৈরি করছিল সেগুলো দিয়ে সে এখন একটি আয়াকাশি মনস্টারকে আনবে। যদিও এই মনস্টারটা বেশি একটা ভয়ানক না, তার কাছে আরও বড় বড় আয়াকাশি মনস্টার আছে যেগুলো অনেক ভয়ানক, যেগুলো আমরা সামনের এপিসোডে দেখতে পাবো। তো পরবর্তীতে দেখতে পারি যে আমাদের সেইকা জাদুর ইনস্ট্রুমেন্ট এবং কাগজের তৈরি জাদু দিয়ে জাদু করার ট্রাই করে এবং সে এখন যে আয়াকাশি মনস্টারকে ডাকবে সেটা তেমন একটা ভয়ানক না, সেটা আগে গিয়ে বলছি। তো তার একটা ফেভারিট আয়াকাশি মনস্টার বলতে পারো তোমরা। তো পরবর্তীতে দেখতে পাই যে আমাদের সেইকা জাদু করার ট্রাই করতেছে এবং সে জাদু দিয়ে আয়াকাশি মনস্টারকে এখন ডাকবে। তো একটু পরে আমরা দেখতে পাই যে তার আয়াকাশি মনস্টারটি হাজির হয়ে গেছে, যদিও সে একটা মেয়ের রূপ ধারণ করে আছে, যদিও সে একটা মানুষ না বা একটা মেয়েও না, সে একটা মনস্টারই। তো যদিও দেখতে তাকে মেয়ের মতন, তো সে অনেক দিন পর তার সাথে দেখা হওয়ার জন্য সে খুবই হ্যাপি ফিল করে এবং তাকে জড়িয়ে ধরে এবং বলে যে অনেক দিন পর তোমার সাথে দেখা হলো, কেমন আছে সেইকা। তো আমরা দেখতে পারি যে আমাদের সেইকাও যেহেতু বড় ছিল আর মনস্টারগুলো অনেক বড় ছিল, তো এখন সেইকা যেহেতু ছোট হয়ে গেছে তো মনস্টারগুলো অনেক ছোট হয়ে গেছে। তো পরবর্তীতে বলে যে সেইকা আমি তো ছোট হলাম কীভাবে, আর তুমিও তো দেখছি অনেক ছোট হয়ে গেছো। তো পরবর্তীতে এইসব বাদ দিয়ে সেইকা তাকে সব কিছুই খুলে বলতে থাকে এবং এগুলো বলার সাথে সাথে আমাদের আয়াকাশি মনস্টারটি বুঝে ফেলে যে তার সাথে কি হয়েছে। তো পরবর্তীতে আমাদের আয়াকাশি মনস্টারটা যদিও একটি মনস্টার তবে অনেক বুদ্ধিমান এবং সে সবসময় সেইকার হেল্প করতে চায় এবং এখনও বলে যে সেইকা যখন প্রয়োজন হবে আমি তোমার সবসময় হেল্প করতে থাকবো এবং তোমার সাথেই থাকবো। তো এখন মনে করে সেইকা যে একে তো আমার সাথে রাখা ঠিক হবে না, কারণ যেহেতু একটা মনস্টার তো আমার সাথে থাকলে তো কোনো ঝামেলা হবে। তো এই কারণে সে জাদু করে তাকে ট্রান্সফার করার চেষ্টা করে, কিন্তু সে রাগ হয়ে একটু মনস্টারে ট্রান্সফরমেশন করে নেয় নিজেকে এবং সে বলতে থাকে যে এখন থেকে আমি তোমার সাথেই থাকবো। এখন সেইকা তার বানায় শুনে কিছু করতেও পারে না, তো সে বলে আচ্ছা ঠিক আছে তুমি থাকো, কিন্তু কোনো ঝামেলা পাকাবা না। তো পরবর্তীতে আমাদের অন্য একটা সিনে দেখতে পাই যে সেইকা সব কিছু মেনে নেয় এবং তার সাথে থাকার অনুমতি দিয়ে দেয় এবং পরে একটা সিন আমাদেরকে দেখানো হয় যেখানে আমাদের সেই বদমাশ ভাই রেগে তুমুল ছাড়খাড় হয়ে গেছে, কারণ আমাদের যে মেয়েড দাসী ইফা তার উপরে পানি ফেলে দেয় ভুলবশত যদিও, কিন্তু বদমাশ ছেলেটা তো রাখে ছাড়খাড় হয়ে যায় এবং তাকে তুমুল বকাঝকা করা শুরু করে এবং এগুলো আমাদের সেইকা দেখতেছিল এবং বদমাশ ছেলেটা বলতে থাকে যে তোমার মতন একজন দাসী হয়ে আমার উপরে পানি ফেলার সাহস কী করে দিয়েছে তোমাকে। কিন্তু সেইফা তো বলে যে আমার ভুল হয়ে গেছে, আমি এটা তো ইচ্ছা করে করিনি, কিন্তু সে তারপরও তাকে নিয়ে ঠাট্টা মস্করা করতে থাকে এবং তাকে বকাঝকা করে। তুমুল বকাঝকা করার সময় আমাদের সেইকা এগুলো দেখতে পারছিল এবং তার এটা মোটেই ভালো লাগতেছিল না এবং সে এসে বলে যে এটা তোমার একদমই উচিত হয়নি। যদিও সে একজন দাসী, কিন্তু তারপর তার সাথে এরকম খারাপ আচরণ করা একদমই ঠিক না তোমার। তো এটা শোনা তো সে আরও রেগে যায় এবং সেইকার উপর অ্যাটাক করা শুরু করে, কিন্তু সেইকা এটাকে ব্লক করে দেয় এবং তার দিকে তাকিয়ে থাকে এবং এটা থেকে সে আরও রেগে যায় এবং সেইকাকে বকাঝকা করে এবং সে এখান থেকে চলে যায়। তো এটার পর ইফা তাকে ধন্যবাদ জানায় যে তোমার কারণে আজ আমি বেঁচে গেছি। তো এরপর ইফা সেইকাকে নিয়ে বাড়ির পিছনের বাগানে চলে আসে এবং দেখতে পায় যে একটি আয়াকাশি মনস্টার এখানে পড়ে আছে, অর্থাৎ তাকে কেউ হয়তো আঘাত করছে বা তাকে ধরার চেষ্টা করছিল, এরকম কিছু একটা হয়েছে। তো এটা দেখে তো তারা দুজনেই অবাক হয়ে যায় এবং দেখতে থাকে যে আয়াকাশি মনস্টারটি খুবই আহত এবং সে কোনোভাবেই নড়াচড়া করতে পারতেছে না। তো এটা থেকে তো ইফার অনেক মায়া হয় এবং সেইকার অনেক মায়া হয় এবং সেইকাকে বলতে থাকে ইফা যে তুমি কি এটাকে কোনোভাবে ঠিক করতে পারো। তো যেহেতু সেইকা তার হিলিং ম্যাজিক বা কোনো কিছুর ম্যাজিকই কারোর সাথে শেয়ার করতে চায় না বা কাউকে দেখাতে চায় না, তো ইফাকে বলে যে তুমি ওদিকে তাকাও, আমি দেখতেছি কী করা যায়। তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে সেইকা জাদুর মাধ্যমে আয়াকাশি মনস্টারকে ঠিক করে দেয়, কিন্তু
আমাদের ইফা দেখতে পারে, কারণ ইফার কাছে এমন একটি জাদু আছে বা এমন একটি ম্যাজিক্যাল পাওয়ার আছে যেটার মাধ্যমে সেইকার পাওয়ার সে দেখতে পায়। যদিও অন্যরা পারে না, কিন্তু ইফার কাছে এমন একটি এলিমেন্ট আছে যেটার মাধ্যমে সেইকার পাওয়ারগুলো সে দেখতে পায় এবং সে বলে যে তুমি হিলিং ম্যাজিকও করতে পারো। পরবর্তীতে আমরা দেখতে পাই আয়াকাশি মনস্টারগুলো ঠিক হয়ে গেছে এবং তারা বনে চলে যায়। তো পরবর্তীতে সেইকা বলে যে তুমি কীভাবে দেখতে পেলে যে আমি হিলিং ম্যাজিক করছি? তো ইফা একটা বাহানা দেয় যে না, আমি এমনিতেই দেখতে পেরেছি, আসলে আমি ধারণা করছিলাম জাস্ট। তো সেইকা তো ইফার চালাকি বুঝে ফেলে যে সে একটা বাহানা দিতেছে, কিন্তু ইফা বলে আরে না, আমি তো জাস্ট ধারণা করছি মাত্র। কিন্তু সেইকা তো বুঝে ফেলে ইফার ভিতরে অনেক ট্যালেন্ট আছে এবং তার ভিতরে অনেক এলিমেন্ট পাওয়ারফুল ম্যাজিক আছে। তো ইফার কাছ থেকে এগুলো জানতে চাইলে ইফা তো ফার্স্টে বলতে চায় না, অনেক বাহানা করে। কিন্তু পরবর্তীতে সেইকা অনুরোধ করার পর ইফা বলে দেয় যে তার ভিতরে যে এলিমেন্ট পাওয়ারগুলো আছে। তো এলিমেন্ট পাওয়ারগুলো অনেক সুন্দর এবং খুবই কিউট। তো এলিমেন্ট পাওয়ারগুলোর ব্যাপারে সে সব কিছুই খুলে বলে এবং সেইকা বুঝে ফেলে যে তার ভিতরে আসলে অনেক ট্যালেন্ট। তো এগুলো দেখে তো সেইকা ইফাকে অনেক অ্যাপ্রিসিয়েট করতে থাকে এবং এর সাথে সাথে সে এটাও বলে যে তোমাকে আরও বেশি পরিশ্রম করতে হবে এবং এই জাদু এলিমেন্টের ব্যাপারে তোমাকে আরও বেশি জানতে হবে এবং তোমাকে আরও বেশি পাওয়ারফুল হতে হবে। এরকম মোটিভেশনের মাধ্যমে সেইকা ইফাকে অনেক উৎসাহিত করে তোলে এবং এগুলো শুনে ইফা তো অনেক খুশি হয় এবং ইফা বলতে থাকে যে এই এলিমেন্টগুলো সবসময় আমার কথা শোনে না, কিন্তু মাঝে মাঝে আমার কথা শোনে। যখন আমি কাপড় রোদে দিচ্ছিলাম তখন তারা আমাকে সাহায্য করছিল। তো এটা দেখে তো সেইকা বলে যে হ্যাঁ, এটা ঠিক আছে, কারণ তুমি তো এখনও এগুলো কন্ট্রোল করতে জানো না, তো এই কারণে হয়তো এগুলো হয়েছে তোমার সাথে। তো এগুলো শুনে সেইকা কিছু না হয় খুশি হয় অনেক যে তার ভিতরে তো অনেক এলিমেন্ট পাওয়ার আছে, তো এইগুলো তার অনেক কাজে লাগবে। তো এগুলো বলার সাথে সাথে সে ঠিক করে যে এখন থেকে সে ইফাকে ম্যাজিক প্র্যাকটিস করতে সাহায্য করবে সেইকা এবং তাকে এগুলো কন্ট্রোল করতেও শেখাবে সে। তো এগুলো শোনেন তো ইফা আরও অনেক খুশি হয়ে যায় এবং তার এলিমেন্টগুলোকে বিদায় দিয়ে দেয় এবং পরবর্তীতে সেইকার সাথে অনেক কথা হয় এবং ইফা বলে যে হ্যাঁ, আমি এখন থেকে আরও বেশি পরিশ্রম করব এবং এই ম্যাজিক এলিমেন্টগুলোর ব্যাপারে আমি বেশি জানার চেষ্টা করব। তো এরপরে তাদের ম্যাজিক প্র্যাকটিস করা শুরু করে দেয় এবং সেইকা তার ম্যাজিকের মাধ্যমে একটি ফায়ারবল জাদু ক্রিয়েট করে এবং ইফাকে বলে যে তুমি এটাকে কন্ট্রোল করার চেষ্টা করো। তো ইফা তো ফার্স্টে অনেক নার্ভাস হয়ে যায় যে কীভাবে করবে। তো সে অনেক চেষ্টা করার পরও সে কোনোভাবেই করতে পারে না। তো পরবর্তীতে সেইকা তাকে বুঝিয়ে দেয় এবং ইফা পুনরায় ট্রাই করে, কিন্তু তার ভাগ্য এতটাই খারাপ যে সে কোনো কিছুই করতে পারতেছিল না। অনেক কিছুই দিয়ে ট্রাই করে কিন্তু কোনোভাবেই কোনো কিছুই হয় না। তো পরবর্তীতে সে বলে তোমার হাতে তৈরি, তোমার পায়ে তৈরি, কোনো কিছুই হয় না। কিন্তু একটা পর্যায়ে ইফা যখন দেখতে পেল যে সে যখন রাগ করে অনেক কিছু বলছে যে তুমি এখান থেকে চলে যাও, তোমাকে দেখতে চাই না, তখনই দেখা গেল যে ফায়ারবলটা কাজ করছে, যে সে এখান থেকে ফিনিশ হয়ে গেছে। তো এটা দেখে তো ইফা একদমই অবাক হয়ে গেল এবং সেইকা তো অনেক খুশি। তো ইফা এখান থেকে বুঝতে পারলো যে সে যখন রাগ করে থাকবে তখন তার ফায়ারবল ম্যাজিক কাজ করবে। তো এটা থেকে তো সে অনেক খুশি হলো। তো এরপর থেকে সেইকা এবং ইফা দুজনেই ম্যাজিক প্র্যাকটিস করতে থাকে এবং ইফা ধীরে ধীরে তার ম্যাজিক্যাল এলিমেন্ট এবং ম্যাজিক পাওয়ারগুলো ইমপ্রুভমেন্ট করতে থাকে এবং এইভাবেই দেখা যায় অনেক দিন পর ইফা মোটামুটি ম্যাজিক্যাল পাওয়ারগুলো কন্ট্রোল করতে পারতেছে। তো এরপরে আমাদের এমন একটি সিন দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই আজকে আমাদের সেইকার 12 বছর পূর্ণ হয়েছে এবং আজকে তার জন্মদিনও। তো তার জন্মদিন হওয়া সত্ত্বেও তাকে কোনো স্পেশাল উইশ করা হয় না এবং তার জন্য কোনো স্পেশাল খাবারও তৈরি করা হয় না। তো এটা দেখে সে খুবই হতাশা ফিল করে এবং সে খুবই স্যাড ফিল করে। পরবর্তীতে সে এটাও ভাবে যে আজকে আমার জন্মদিন হওয়া সত্ত্বেও আমার বাবা আমার সাথে দেখা করতে এলো না। তো এগুলা ভাবার পর সে যখন তার রুমে যাচ্ছিল তখনই তার বড় ভাই এবং তার বদমাশ ভাই এসে হাজির হয় এবং বলতে থাকে যে যেহেতু তুমি ম্যাজিক্যাল একাডেমিতে যেতে পারবে না, সেহেতু তোমাকে আমরা আজকে তলোয়ার প্র্যাকটিস করা শেখাবো। অর্থাৎ তারা এখানে তার বীরত্ব প্রমাণ করতে চায়। তো এখানে সে দেখাতে চায় যে তুমি তো যেহেতু দাসী ছিলে, তো তুমি তো ম্যাজিক্যাল একাডেমিতে যেতে পারবে না, তো তোমাকে আর্মিতে যেতে হবে। এই জন্য তোমাকে তলোয়ার কীভাবে চালাতে হয় এগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। আসলে এইগুলো সবই মিথ্যা কথা। আসলে তার বড় ভাই সত্যটা বলে দেয় যে তাদের একজন টিচার তাদেরকে তলোয়ার কীভাবে চালাতে হয় সেটা শিক্ষা দেবে। আর তাকে জিজ্ঞেস করে যে তুমি কি আমাদের সাথে যেতে চাও। এই সময় সেইকা কিছু বলতে যাবে, এমন সময় তাদের একজন মেইড এবং দাসী এসে বলে যে আমরা একটি বড় মনস্টার দেখতে পেয়েছি আর সেগুলো
আমাদের মহলের দিকে আসতেছে। তো এটা শুনে তো সবাই অনেক ভয় পেয়ে যায় এবং এমন সময় আমরা দেখতে পাই যে ওই মনস্টারটি দ্রুত তাদের মহলের দিকেই আসতেছে, মানে তাদের ধারণা সঠিক হয়েছে। তো এটা দেখে তো তাদের বড় ভাই বলে, তোমরা যারা আছো তোমরা সবাই ঘরের ভিতরে যাও এবং দরজা জানালা বন্ধ করে দাও। তো এমন সময় দেখতে পাই যে মনস্টারটি তাদের একদম মহলের কাছে চলে এসেছে। তো আমরা জানতে পারি যে ইফা ও একজন দাসী মহলের বাহিরে আছে, অর্থাৎ তারা এখনও মহলের ভিতরে ঢুকতে পারেনি। তাই এমন সময় তাদের বদমাশ বাড়িটি যখন পালিয়ে যাচ্ছিল এবং অন্যান্য দাসীরাও যখন লুকিয়ে যাচ্ছিল ঘরের ভিতর, তখন আমাদের মেন ক্যারেক্টার সেইকা সাহস দেখিয়ে সে বাইরে বের হয়ে যায়, কারণ ইফা এবং ওই দাসীটি অনেক বড় একটা বিপদের মুখে। তো এমন সময় দেখতে পাই যে ওই মনস্টারটি ইফা এবং ওই দাসীর সামনে চলে এসেছে। তো সে এখন অ্যাটাক করার জন্য তৈরি হচ্ছে এবং এমন সময় সেইকাও বেরিয়ে আসে। তো এরপর আমরা দেখতে পাই যে ওই মনস্টারটি ইফা এবং ওই দাসীটির উপর আক্রমণ করতে যাবে। তখনই ইফা তো অনেক ভয় পেয়ে যায়, কিন্তু যখনই এই মনস্টারটি আক্রমণ করতে যাবে তখনই ইফার যে ওই ফায়ারবল ম্যাজিকটা আছে সেটা ওই অ্যাটাকটাকে ব্লক করে দেয় এবং তারা বেঁচে যায়। এটা থেকে তো সেইকা অনেক অবাক হয়ে যায় এবং বলতে থাকে যে আসলেই ইফা অনেক ইমপ্রুভমেন্ট করছে তার ম্যাজিকের উপর। তো এরপর তারা দুজনে বেঁচে যায় এবং তারা মহলের দিকে ফিরে যায়। এরপর শুরু হয় সেইকা এবং ওই মনস্টারটির ফাইট। যেহেতু মনস্টারটি একদম মহলের কাছে ছিল, তো লড়াই করতে ঝামেলা হবে, তো এই জন্য সেইকা ওই মনস্টারটিকে বাইরের দিকে নিয়ে যায়। এবং একটু পরে আমরা দেখতে পাই যে সবাই অবাক হয়ে গেছে যে সেইকা যেহেতু তার কোনো ম্যাজিক পাওয়ার নাই এবং সে কোনো ম্যাজিক করতে পারে না, সে কীভাবে ওই মনস্টারটির সাথে লড়াই করবে, কীভাবে ফাইট করবে। তো এরপর আমরা দেখতে পাই যে আমাদের সেইকা এমন একটি ম্যাজিক ইউজ করে যেটার মাধ্যমে ওই মনস্টারটি একদম নিমিষেই মাটির উপর পড়ে যায় এবং মনস্টারটি ওখানেই ডেড হয়ে যায়। তো এটা দেখে তো সবাই অবাক হয়ে যায় যে সেইকে এটা কীভাবে করতে পারলো। তো এখানেও সে আরও অনেক কিছু জাদু করে যাতে মনস্টারটি কোনোভাবেই দাঁড়াতে না পারে। তো এটা দেখে তো সবাই হতভম্ব অবাক হয়ে যায় যে সেইকা, যার কাছে কোনো ম্যাজিক্যাল পাওয়ার নেই, যে ম্যাজিক করতেও জানে না, সে কীভাবে এটা করতে পারে। তো এটা দেখে তো সবাই অবাক হয়ে যায় এবং তারা প্রশংসা শুরু করে। তো এটি ছিল সেইকার জীবনের সবথেকে প্রথম একটি স্পেশাল মোমেন্ট, যেদিন তার কাজের জন্য সবাই তাকে প্রশংসা করতে থাকে, সবাই তাকে অ্যাপ্রিসিয়েট করতে থাকে। তো এটি দেখে তো সবাই খুশি হয়ে যায় এবং সেইকাও খুশি হয়ে যায়। আর এটি ছিল সেইকার জীবনের সবথেকে বিগেস্ট একটি স্পেশাল মোমেন্ট। তো এর মধ্য দিয়ে সিজন 1-এর ফার্স্ট এপিসোড এখানে শেষ হয়ে যায় এবং সিজন 1-এর বাকি এপিসোডগুলো ধারাবাহিকভাবে আসবে। তো তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবে।